নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রবিবারের ভিডিওতে সাধারণত আলোচনা করে থাকি যে সামনের সপ্তাহে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট কেমন পারফর্ম করবে, কোন কোন খবরগুলো আসতে চলেছে যার কারণে ইন্ডিয়ান শেয়ার মার্কেট উপরে উঠতে পারে বা কোন কোন খারাপ খবরের কারণে ইন্ডিয়ান শেয়ার মার্কেট নিচে নামতে পারে। তো চলুন প্রথমেই দুটো জিনিস দেখে নিই। গত সপ্তাহে তো দেখেইছিলেন খুব একটি ছোট সপ্তাহ ছিল। সোমবার দিন অর্থাৎ 14ই এপ্রিল মার্কেট ছুটি ছিল এবং শুক্রবারও গুড ফ্রাইডের কারণে মার্কেট ছুটি ছিল। মাত্র 3 দিন এই সপ্তাহে মার্কেট ছিল। এর পরের সপ্তাহে যদি দেখি, এর পরের সপ্তাহে কিন্তু আর কোনো ছুটি নেই। এর পরে ছুটি আছে 1 মে মহারাষ্ট্র ডে এর কারণে। সুতরাং এই সপ্তাহে টানা 5 দিনই কিন্তু মার্কেট খোলা থাকবে। আজকের ভিডিও নিয়ে আলোচনা করার আগে বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন বাংলার ইনভেস্টর চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। পুরনো যারা আসেন লাইক শেয়ার কমেন্ট করে যেভাবে পাশে আছেন পাশে থাকবেন। এরপরে চলুন দেখে নিই বাজার এই সপ্তাহে কেমন পারফর্ম করলো। নিফটি তো দেখতে পাচ্ছেন 5 দিনে 6.5%-এর উপরে বেড়েছে। এবং যদি বিএসসি সেন্সেক্স দেখি, বিএসসি সেন্সেক্সও 5 দিনে 6.39% বা 4,720 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে। এরপরে চলুন নিফটির যে টেকনিক্যাল চার্ট আছে সেটা একটু দেখে নিই। নিফটির যে পিভট পয়েন্ট সেটা দাঁড়াচ্ছে 23,674.18। সেই হিসেবে যদি দেখি, রেজিস্ট্যান্স 1 হয়েছে 24,049, রেজিস্ট্যান্স 2 হচ্ছে 24,247 এবং 24,247 লেভেলকে যদি ভেঙে দেয় তাহলে 24,623 পর্যন্ত যেতে পারে। এবং অন্যদিকে যদি নিচের দিকে দেখি, নিফটির ফার্স্ট সাপোর্ট থাকবে 23,476। ফার্স্ট সাপোর্ট যদি ভেঙে দেয় তাহলে 23,100 পর্যন্ত যেতে পারে এবং এই 23,100 লেভেলকে ভাঙলে 22,902 পর্যন্ত যেতে পারে। এরপরে যদি বিএসসি সেন্সেক্সের টেকনিক্যাল চার্ট দেখি, এখানে দেখতে পাচ্ছেন বিএসসি সেন্সেক্সের যে পিভট পয়েন্ট সেটা দাঁড়াচ্ছে 77,945 এবং প্রথম রেজিস্ট্যান্স থাকবে 79,224। এই লেভেলকে ভাঙলে 79,896 পর্যন্ত যেতে পারে এবং এই লেভেলকেও যদি ভেঙে দেয় 81,175 পর্যন্ত যেতে পারে। অন্যদিকে যদি সাপোর্ট দেখি, 77,273-এর প্রথম সাপোর্ট রয়েছে। এই সাপোর্টটাকে ভাঙলে 75,994 পর্যন্ত যেতে পারে এবং এই সাপোর্টটাকেও যদি ভেঙে দেয় তাহলে 75,322 পর্যন্ত যেতে পারে। এরপরে যদি নিফটি ব্যাংকের টেকনিক্যাল চার্ট দেখি, এর পিভট দাঁড়াচ্ছে 53,927। প্রথম রেজিস্ট্যান্স হচ্ছে 54,769, সেকেন্ড রেজিস্ট্যান্স হচ্ছে 55,249 এবং থার্ড যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 56,092। এবং অন্যদিকে যদি সাপোর্ট দেখি, প্রথম সাপোর্ট রয়েছে 53,447, সেকেন্ড সাপোর্ট রয়েছে 52,605 এবং থার্ড সাপোর্ট রয়েছে 52,125। গত সপ্তাহে ডাউ জোন্স দেখেছেন 1.33% পড়ে বন্ধ হয়েছে। কি কারণে ডাউ জোন্স এত পড়েছিল? ডাউ জোন্সে যে একটি বড় কোম্পানি আছে ইউনাইটেড হেলথ গ্রুপ, এটা দেখতে পাচ্ছেন প্রায় 22% পর্যন্ত পড়ে গিয়েছিল। এবং এই কোম্পানিটা কেন এত পড়েছিল, এইখানে দেখুন ইউনাইটেড হেলথ শেয়ার ক্র্যাশ আফটার সারপ্রাইজ আর্নিং মিস, অর্থাৎ এই কোম্পানিটা সারপ্রাইজিংলি তাদের যে আর্নিং সেটাকে মিস করেছে এবং ভবিষ্যতের যে ফোরকাস্ট সেটাকেও কমিয়ে দিয়েছে, কাটস টু ফোরকাস্ট। এবং এই যে ইউনাইটেড হেলথ কেয়ার কোম্পানিটা আছে, এখানে দেখতে পাচ্ছেন ডাউ জোন্সের তাদের যে ওয়েটেজ সেই হিসেবে সেকেন্ড পজিশনে আছে। প্রথমে আছে গোল্ডম্যান স্যাচস এবং সেকেন্ড পজিশনে এই দেখুন ইউনাইটেড হেলথ গ্রুপ। এর ডাউ জোন্সে প্রায় 7.78% অংশীদারিত্ব রয়েছে। এই কারণের জন্যই ডাউ জোন্স এতটা পড়ে বন্ধ হয়েছে। এরপরে যদি নাসডাক দেখি, নাসডাক দেখতে পাচ্ছেন মোটামুটি ঠিকঠাকই পারফর্ম করেছে ডাউ জোন্সের তুলনায়, 0.13% পড়ে বন্ধ হয়েছিল। কাল মার্কেট খোলার সময় ব্যাংকিং সেক্টরের যে স্টকগুলো সেগুলো অবশ্যই নজরে থাকবে। নিফটি ব্যাংক দেখতে পাচ্ছেন এর আগের দিনে 2.21% বেড়েছিল। 5 দিনে যদি দেখি, নিফটি ব্যাংক প্রায় 8%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। তবে এই ব্যাংক সেক্টরের মধ্যে এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাংক এই দুটি স্টকই বেশি নজরে থাকবে। এছাড়াও রিলায়েন্স ইন্ডাস্ট্রিও দেখতে পাচ্ছেন এর আগের দিনে 2.72% বেড়ে বন্ধ হয়েছে এবং 5 দিনে 8% ওপরে বেড়ে বন্ধ হয়েছে। এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক কি কারণে ফোকাসে থাকবে? এইচডিএফসি ব্যাংকের যে Q4 রেজাল্ট, সেখানে দেখতে পাচ্ছেন তাদের যে নেট প্রফিট সেটা 7% ইয়ার অন ইয়ার বেড়েছে, বেড়ে হয়েছে 17,616 কোটি টাকা এবং কোম্পানির যে রেজাল্টের এস্টিমেট ছিল সেটাকেও এরা বিট করেছে এবং এক একটি শেয়ার পিছু কোম্পানিটা 22 টাকা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরপরে যদি আইসিআইসিআই ব্যাংক দেখি, এদেরও Q4 রেজাল্ট ভালো এসেছে। এদের যে নেট প্রফিট সেটা 18% বেড়েছে ইয়ার অন ইয়ার, যেটা বেড়ে হয়েছে 12,623 কোটি টাকা এবং কোম্পানির যে এস্টিমেট সেটাকেও তারা বিট করেছে এবং 11 টাকা করে ডিভিডেন্ডও ঘোষণা করেছে। এখন দেখতেই পাচ্ছেন Q4 রেজাল্টের যে সিজন সেটা চালু হয়ে গেছে। অনেক বড় বড় কোম্পানি সামনের সপ্তাহে তাদের Q4 এর রেজাল্ট নিয়ে আসবে। যদি এখানে
দেখতে পাচ্ছেন অনেক কোম্পানি আছে, সবগুলোর নাম বলা সম্ভব নয়। এখানে দেখতে পাচ্ছেন অলোক ইন্ডাস্ট্রি আছে, তারপরে যদি আরো দেখেন লোটাস চকোলেট আছে, পিটি ইঞ্জিনিয়ারিং আছে, মানে বহু কোম্পানি আছে, টাটা ইনভেস্টমেন্ট আছে, এউ স্মল ফাইন্যান্স ব্যাংক আছে, সাইন ডিএলএম, তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেল্টা কর্প, এখানে যদি দেখেন হ্যাভেলস, এইচসিএল টেক, বহু কোম্পানি আছে এখানে দেখুন। ওয়ারে এনার্জি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সাইন্ট আছে, তারপরে অ্যাক্সিস ব্যাংক আছে, হিন্দুস্তান ইউনিলিভার আছে, আইএক্স আছে, লোরাস ল্যাব দেখতে পাচ্ছেন, এলটিটিএস আছে, নেসলে ইন্ডিয়া আছে দেখতে পাচ্ছেন। তারপর এখানে দেখুন আইটি সেক্টরের কোম্পানি পারসিস্টেন্ট সিস্টেম আছে, এসবিআই কার্ড, এসবিআই লাইফ, টানলা প্ল্যাটফর্ম, অতুল লিমিটেড, এখানে দেখুন মারুতি কোম্পানিটা আছে, ওএফএসএস আছে, পুনাওয়ালা আছে, টাটা টেক আছে, জেনসার টেকনোলজি আছে, এরকম আরো অনেক স্টক সামনের সপ্তাহে তাদের কিউ করে রেজাল্ট দেখাবে। এরপরে ট্রাম্পের উপর অবশ্যই নজর থাকবে, কারণ তিনি যেভাবে বিভিন্ন রকম ডিসিশন নিচ্ছেন, একবার ট্যারিফ বসাচ্ছেন, একবার ট্যারিফ সরাচ্ছেন, এবং আরো কোনো হয়তো নতুন ডিসিশন নিয়ে আসবে, তার কারণের জন্য কিন্তু স্টক মার্কেট ওঠাপড়া হতে পারে। এছাড়া ট্রাম্প ছাড়াও চীনের যে প্রেসিডেন্ট জিনপিং, তার উপরেও অবশ্য নজর থাকবে। এখানে দেখতে পাচ্ছেন ট্রাম্প বলেছে উই উইল হ্যাভ এ ট্রেড ডিল উইথ চায়না, অর্থাৎ চায়নার সঙ্গে যে বিভিন্ন ট্যারিফ নিয়ে যুদ্ধ হচ্ছে, এই কারণের জন্য আমেরিকান যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু চায়নার সঙ্গে একটা ডিল করতে চান, যার ফলে তাদের যে ট্যারিফের যুদ্ধ সেটা অনেকটাই বন্ধ হবে এবং এর একটা সমঝোতা হতে পারে। এরপরে দেখতে পাচ্ছেন গোল্ড কিন্তু ঝড়ের গতিতে ছুটছে। এখানে দেখতে পাচ্ছেন গোল্ড যদি দেখেন প্রায় 1 মাসের মধ্যে 9% বেশি বেড়েছে, 98,545-এর কাছে চলছে 10 গ্রাম 24 ক্যারেট গোল্ডের দাম। যেরকম গতিতে এগোচ্ছে মনে হচ্ছে 1 লাখ ছুঁতেও আর বেশি দেরি নেই। এরপরে যদি দেখেন ক্রুড অয়েলের দাম, ডব্লিউটিআই ক্রুড আজকের দিনে 3.54% বেড়ে গেছে, এবং ব্রেন্ট ক্রুড সেটাও 3.20% বেড়ে গেছে। তবে ক্রুড অয়েলের এই বাড়াটা কিন্তু শেয়ার মার্কেটের জন্য একেবারেই ভালো না, যতটা স্টেবল থাকবে ততটাই কিন্তু ভালো। কি কারণে ক্রুড অয়েল বেড়েছে? এখানে দেখুন অয়েল প্রাইস ক্লাইম 5% অ্যামিড ইরান স্যাংশন, অর্থাৎ আমেরিকান যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প, এরা ইরানের অয়েল এক্সপোর্টের উপর নতুন করে স্যাংশন লাগিয়ে দিয়েছে, এবং এর কারণে যে ওপেক আছে এরা তাদের যে তেলের উৎপাদন সেটা কমিয়ে দিয়েছে। এখানে দেখুন ওপেক আউটপুট কাটস। এরপরে যদি এফআইআই এবং ডিআইআই এর ডাটা দেখি, এখানে দেখতে পাচ্ছেন এফআইআই কিন্তু ভারতের বাজারে আবার নতুন করে তাদের এন্ট্রি নিতে শুরু করেছে। এখানে দেখুন লাস্ট 3 দিনে 15 তারিখে প্রায় 6,000 কোটি টাকার মতো মাল কিনেছে, 16 তারিখে প্রায় 4,000 কোটি টাকার মতো মাল কিনেছে, এবং 17 তারিখে 4,667 কোটি টাকার মতো মাল কিনেছে। এবং কি কারণে এফআইআই ভারতীয় বাজারে ফিরে আসছে? এখানে দেখুন আমাদের যে ইন্ডিয়ান রুপি ডলারের এগেনস্টে এখন দাঁড়িয়েছে 85.39, অর্থাৎ এক একটি ডলারের মূল্য এই মুহূর্তে 85 টাকা 39 পয়সা, যেটা কিছুদিন আগে ছিল 88 টাকা। তার মানে ইন্ডিয়ান যে রুপি সেটা কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। 88 থেকে 87 হয়েছে, তারপরে 86 হয়েছে, এবং এখন 85-র কাছে চলছে। এভাবে আস্তে আস্তে ইন্ডিয়ান রুপি শক্তিশালী হতে থাকলে 85-র নিচে নেমে যাবে, এবং এই ইন্ডিয়ান রুপি যত শক্তিশালী হবে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু ভারতের বাজারে বেশি করে তাদের এন্ট্রি নেবে। এরপরে যদি বিটকয়েন দেখি, একটি বিটকয়েনের দাম চলছে $84,410। ইউএস এর যে ডলার ইন্ডেক্স সেটা দেখতে পাচ্ছেন অনেকটাই পড়ে গেছে। এই ট্রাম্পের যে বিভিন্ন ধরনের ট্যারিফ নিয়ে যুদ্ধ চলছে বিভিন্ন দেশের সঙ্গে, চায়নার সঙ্গে, তার জন্যই কিন্তু এই প্রভাব। ইউএস এর যে ডলার ইন্ডেক্স সেটা দেখতে পাচ্ছেন 100 নিচে চলছে। যদি একটু চার্ট প্যাটার্ন দেখেন 3 মাসেরই দেখুন, এখানে 108-এর কাছাকাছি চলছিল, সেটা আস্তে আস্তে কিন্তু অনেকটা দুর্বল হয়ে 100-র নিচে নেমে গেছে। যতই ইউএস এর ডলার ইন্ডেক্স কমবে তত কিন্তু যে এমার্জিং মার্কেটগুলো আছে যেমন ইন্ডিয়া, এদের উপর ইনভেস্টরদের আগ্রহ বাড়বে। এরপরে যদি দেখি বন্ড ইল্ড, ইউএস এর বন্ড ইল্ড সেটা কিন্তু একটা স্টেবল জায়গায় রয়েছে। এইখানে দেখুন ইউএস এর যে বন্ড ইল্ড 4.80 থেকে পড়ে পড়ে এখন 4.33-এর কাছে চলছে। এরপরে অবশ্যই ট্রাম্পের সঙ্গে সঙ্গে ফেডের যে চেয়ারম্যান জেরেমি পাওয়েল, তার উপরেও কিন্তু ফোকাস থাকবে। এখানে দেখতে পাচ্ছেন ট্রাম্প উইল স্টাডি ওয়েদার টু ফায়ার ফেড চেয়ার পাওয়েল অ্যাডভাইজার সে, অর্থাৎ আমেরিকান যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছেন যাতে ফেডের যে চেয়ারম্যান পাওয়েল তাকে তার সিট থেকে সরানো যায় এবং নিজের মনোমতো কোনো ব্যক্তিকে এই ফেডের চেয়ারম্যান পদে রাখা যায়, এবং এই কাজে তিনি সফল হলে আমেরিকায় কিন্তু অনেকগুলো রেট কাট আসতে পারে। এরপরে যদি দেখি অপশন চেন, বিয়ারদের কাছে 23,500 লেভেলটা একটা বড় লেভেল হয়ে দাঁড়াবে, এবং অন্যদিকে যদি দেখি বুল, এরা যেভাবে এগোচ্ছে এদের একটা কাজের থাকবে 24,000-এর লেভেলকে ভেঙে দেওয়া। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন, আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড
বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।